শিক্ষার্থীদের বাধায় শুরু করা যায়নি পিলখানা হত্যা মামলার বিচার কাজ, এজলাসে আগুন। বিএনপির 2 সহস্রাধিক নেতাকর্মীকে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে, ক্ষমতায় থাকতে ষড়যন্ত্র হচ্ছে ফখরুল। চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লন্ডনে খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। 15ই জানুয়ারি হচ্ছে না জুলাই ঘোষণাপত্র, উপদেষ্টা মাহফুজ, আগামী সপ্তাহে জানা যাবে দিনক্ষণ। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের এজলাস পুড়িয়ে দেয়ায় বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার শুনানি করা সম্ভব হয়নি। দুই পক্ষের আইনজীবী জানান, শিক্ষার্থীদের বাধার মুখে বিচার কাজ না করেই ফিরে গেছেন বিচারক। পরে 19 জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার এবং নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। নূর হোসেনের রিপোর্ট। আর ভবিষ্যতে অ্যাডপ্ট করা না হয়, বরং আমরা যাতে একটা নিউ সিস্টেম পাই যেখানে জনগণের জন্য মানবাধিকার নিশ্চিত হবে, জনগণের মানবিক যে অধিকার সেটি মানবিক। রাতভর নানা নাটকীয়তা শেষে আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী এই আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে বুধবার রাতেই আদালতের এজলাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বিচার কাজ না করার জন্য আন্দোলনে নামে মাদ্রাসার শিক্ষার্থীরা। বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা মাঠের রাস্তাও অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আদালত পরিচালনার পরিবেশ নেই বলে জানান রাষ্ট্রপক্ষ ও বিজিবির আইনজীবী। টোটাল প্রসিকিউশন টিমটা আমরা প্রস্তুত ছিলাম শুনানি করার জন্য, কিন্তু আমরা এখানে এসে ছাত্রদের কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ভিতরে ঢুকতে পারি নাই। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সকলেরকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এদিকে চাকরিতে পুনর্বহাল এবং বন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। টানা 2 ঘন্টা শাহবাগের চারপাশের যান চলাচল বন্ধ থাকে। আমাদের যে জেলবন্দি ভাইরা আছে প্রত্যেকের মুক্তি দিতে হবে, আর হচ্ছে যারা চাকরিচ্যুত আছে তাদের সবাইকে চাকরি ফেরত দিতে হবে। অবৈধভাবে মিথ্যা সাক্ষী তৈরি করে আমাদের শাস্তি দেওয়া আছে, যাতে আমরা পুনরায় চাকরি পাইতে পারি এবং যারা কারাগার আছে তারা যেন মুক্তি পায়। আমি পিলখানায় ছিলাম না, চোখে দেখি নাই, তার থেকে বুঝতেছি যে আমাদের এই বিডিআর উপরে কত নির্যাতন নিপীড়ন চলছে। তাই আমি 6 বছর 6 মাস 11 দিন জেলের ভাত খেয়েছি পিলখানা চোখে না দেখে। যারা আপনার জেলখানায় বন্দি আছে, বিভিন্ন মেয়াদে সাজা দিছে, এদের 1 নম্বর মুক্তি। আর 2 নম্বর হলো আমরা চাকরি যারা করছি তাদের যে ন্যায্য অধিকার, যে যতটুকু প্রাপ্য তারে প্রাপ্য পূরণ করা। যদি কোনোভাবে রাষ্ট্রীয় জুলুম মওকুফ না হয় তাহলে আমরা ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য দুর্বার আন্দোলন করে তুলব। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 7 দফা দাবিতে শহীদ মিনারে টানা 2 দিন অবস্থান কর্মসূচি পালন করছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো দলীয় নেতাকর্মীদের গুম, খুন ও ক্রসফায়ারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও 153 জনকে গুমের অভিযোগ আনা হয়। সকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে অভিযোগের পাহাড় জমা পড়েছে ট্রাইব্যুনালে। এমনকি গত সরকারের আমলে গুম খুনের ঘটনার বিচার চেয়েও অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা। গত কয়েক বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পেতে এবং যারা খুন হয়েছেন তাদের বিচারের দাবিতে নানা কর্মসূচিও পালন করেছে দলটি। এবার সেই গুম খুনের বিচার চেয়ে দলের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে শেখ হাসিনা সহ গুম খুনের সাথে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার
2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আমরা আসামির সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে দেওয়ার বলে দিয়েছি। অভিযোগে বলা হয় 2008 সাল থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত এ সকল ক্রসফায়ার ও গুমের ঘটনা সংঘটিত হয়। যারা ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন তাদের তালিকাও অভিযোগের সাথে জমা দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে কোনো তালিকাই গণমাধ্যমকে জানানো হয়নি। চৌধুরী আলম সহ আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আরও যারা গুম হয়েছে এদের জন্য আমরা আলাদা একটা তালিকা করেছি। সে তালিকায় হলো 153 জন। এই আন্তর্জাতিক আদালতে আমরা এটা সাবমিট করেছি। যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। প্রসিকিউশন থেকে জানানো হয় তদন্ত সংস্থার মাধ্যমে অভিযোগের তদন্ত করে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই ঐক্যের জায়গা থেকে সরে যাচ্ছে। কেউ কেউ দেশে বিভক্তি ও বিভাজন সৃষ্টি করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বিভ্রান্ত হওয়া যাবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাসহ দায়ের হওয়া মামলাগুলোতে আদালতে দেয়া তাঁর বক্তব্য নিয়ে প্রকাশিত বই রাজবন্দির জবানবন্দি বইটির মোড়ক উন্মোচন করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, দীর্ঘ নির্যাতন নিপীড়নে কারাবন্দিত্বের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন খালেদা জিয়া। তিনি বলেন, বর্তমানে অনেকেই ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা করছেন। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। মির্জা ফখরুল বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ঐক্যের জায়গায় এখনও ঘাটতি রয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট, প্রথিতযশা সাংবাদিক, লেখকরা বলেন, বিভাজনে বিভ্রান্ত হওয়া যাবে না। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। তারা কেন জেলে থাকবে? তাদেরকে বের করে আনতে হবে, নেতাকর্মী সবাইকে বের করে আনতে হবে। একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতাকর্মী এবং সকল রাষ্ট্রবন্দীদের জেল থেকে এখন মুক্ত করার জন্য বিচারিক কার্যক্রমে শুনানির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সবাই জানবেন, শুনবেন, দেখবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। গতকাল থেকে লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা শুরু হয়। বুধবার লন্ডন পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। আজ ও গতকালের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। তার লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। প্যাট্রিক কেনেডি এক স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। লন্ডনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এবারের সফরে কতদিন বিদেশে থাকতে হবে বিএনপি চেয়ারপারসনকে, সে সিদ্ধান্ত নেবে দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। 2023 সালে অক্টোবরে লিভারে একটি অস্ত্রোপচার হয় তার। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 3 জন বিশেষজ্ঞ ঢাকায় এসে এই অস্ত্রোপচার করে যান। খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানতে আমরা এখন চলে যাচ্ছি লন্ডনে। সেখানে আছেন এনটিভির ইউরোপ প্রতিনিধি মোহাম্মদ মাসুদুজ্জামান।
মাসুদ, গতকাল বিএনপি চেয়ারপারসনের শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং এই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সম্পর্কে আপনি নতুন কিছু জানতে পেরেছেন কিনা এবং আর কি তথ্য আছে আপনার হাতে? সামনেই যেখানে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। গতকালকে থেকে আজকে অবধি এখনো বেশ কিছু টেস্ট চলছে। আসলে আমরা যতদূর জানতে পেরেছি ভিতর থেকে খবর নিয়ে, টেস্টের রিপোর্ট আসলে লন্ডন সময় 5টা নাগাদ আমরা পেতে পারি, হাতে আশা করা যাচ্ছে। আর এখানে আপাতত উনি তার চিকিৎসা চলছে আর কি। আর টেস্ট গুলো সবগুলো কবে নাগাদ, আসলে স্পেসিফিক কোনো সময় দিতে পারছে না যে কবে নাগাদ টেস্ট বা অন্যান্য শারীরিক চিকিৎসা সমাপ্ত করে আসলে কবে তিনি বাসায় ফিরবেন, কবে তিনি ডাক্তার বা এখান থেকে ক্লিনিক থেকে তাকে ডিসচার্জ করা হবে, এই বিষয়টা এখন পর্যন্ত আমাদের আসলে হাতে এসে পৌঁছেনি। কিছু সময় নিতে পারে বলে আমরা আসলে এখানকার যারা যুক্তরাজ্য বিএনপি তাদের থেকে আমরা জানতে পেরেছি এবং কিছু থেকে এই খবরটুকু আমরা এই মুহূর্ত পর্যন্ত জেনেছি। তবে টেস্টের রিপোর্টগুলো আশা রাখা যাচ্ছে আজকে লন্ডন টাইম 5টা অবধি আমরা পুরো টেস্টের রিপোর্টগুলো, বেশ কিছু টেস্টের রিপোর্টগুলো আসলে আপনাদের জানাতে সক্ষম হবে। এই ছিল আমার আজকে এই মুহূর্ত পর্যন্ত হাতে থাকা শেষ খবর। আসলে লন্ডন থেকে জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরি হচ্ছে না। আগামী সপ্তাহে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ জানা যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সংবিধান সংস্কার বা বাতিলের বিষয়ে সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী মাসের মধ্যে সকল শিক্ষার্থীর কাছে পাঠ্যপুস্তক পৌঁছে যাবে। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দিনক্ষণ সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে তা তৈরির কথাও বলেন তিনি। কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। সংবাদ সম্মেলনে উঠে আসে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের বিষয়টিও। এ সময় মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের উপর, আর সংবিধান নিয়ে সিদ্ধান্ত হবে সব পক্ষের মতামতের ভিত্তিতে। ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে, সংবিধানকে কি করব, আমরা কি করতে চাচ্ছি, এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটার বিরোধিতা আছে। এইটা যেহেতু কন্টেনশাস পয়েন্ট, একটু আগে আমি যেটা বলেছি, যেসব বিষয়ে কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। তথ্য পাচ্ছি যে অনেক সময়, বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হলে জনসেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করে সরকার। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার উল্লেখ সহ 7 দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গণসংযোগ করা হয়। এর আগে শাহবাগ,
পল্টন, শান্তিনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সরকারকে সব ধরনের সংস্কারের ওয়াদা ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানান। সরকারকে অতি দ্রুত জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। বুধবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী দেশজুড়ে এই কর্মসূচি চলবে বলে জানানো হয়। সম্পদের তথ্য গোপন রেখে মিথ্যা বলার অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে প্রতারক মন্ত্রী হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। সংবাদ মাধ্যমটি বলছে, ফ্ল্যাট কেলেঙ্কারির পর প্রথমবার তাকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতে দেখা গেছে। বলা হয়, 2022 সালে সংবাদ মাধ্যমটি টিউলিপের ফ্ল্যাট নিয়ে তদন্ত করতে গেলে সংবাদ প্রকাশ না করতে হুমকি দেন তিনি। এরপর আর এটি প্রকাশ করা হয়নি। পরে জানা যায়, ফ্ল্যাটটি এক ব্যবসায়ীর কাছে থেকে উপহার পেয়েছেন। এরপর থেকে টিউলিপের সম্পদ নিয়ে তদন্ত শুরু হয়। এদিকে কনজারভেটিভ পার্টির নেতা ক্রিস ফিলিপ টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, টিউলিপ তার ব্যক্তিগত সম্পদের উৎস ব্যাখ্যা দিতে না পারলে পদ থেকে সরে দাঁড়াতে হবে। জামায়াত নেতা মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানের নিখোঁজের বিষয়ে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করে তোপের মুখে পড়েছিলেন ব্রিটিশ সাংবাদিক। এরপরেই বাংলাদেশে আরমানের বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ আরমানের বিষয়ে 2017 সালে টিউলিপকে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 এর সাংবাদিক। এ সময় ওই সংবাদকর্মীর ওপর চড়াও হন টিউলিপ। এছাড়াও প্রতিবেদনটি প্রচারের কয়েক ঘণ্টা আগে আরমানের ঢাকার বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। তারা আরমানের স্ত্রীকে নিখোঁজের বিষয়ে নীরব থাকতে বলে। ব্যারিস্টার আরমান দীর্ঘ 8 বছর গুম ছিলেন। গেল বছরের 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে বাড়ি ফেরেন তিনি। যাতে আর ভবিষ্যতে অ্যাডপ্ট করা না হয়, বরং আমরা যাতে একটা নিউ সিস্টেম পাই যেখানে জনগণের জন্য মানবাধিকার নিশ্চিত হবে, জনগণের মানবিক যে অধিকার সেটি মানবিক 3100 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলের সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, নরসিংদী 2 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ আয় ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে সংস্থাটি। এছাড়া নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী সংসদ সদস্যরা যে অস্বাভাবিক লেনদেন করেছেন তার সাথে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেন দুদক মহাপরিচালক। নিক্সন চৌধুরী সাবেক সংসদ সদস্য ফরিদপুর 4 অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, জাজিরা উপজেলা সদরের 4 তলায় একটি ভবনে থানার কার্যক্রম চলছে। ভবনের একটি কক্ষে থাকতেন ওসি আল আমিন। দুপুরে পুলিশ সদস্যরা তার কক্ষের জানালার সঙ্গে আল আমিনের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। আল আমিনের বাড়ি বরিশালের মুলাদি এলাকায়। গত 14 সেপ্টেম্বর ওসি হিসেবে জাজিরা থানায় যোগ দেন তিনি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সংস্কার করা সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ার বাজারে স্থিতিশীলতা জরুরি। এজন্য মার্কেটে ভালো শেয়ার ও নতুন আইপিও আনা দরকার। দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এ সময় দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিগত 15 বছরে শেয়ার বাজারে যত অনিয়ম ও জালিয়াতি হয়েছে সেটা তদন্ত করে সবাইকে জানানো উচিত, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সীমাবদ্ধতা আছে উল্লেখ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথা বলেন তারা। আগামী দিনে বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার প্রতিষ্ঠায় অংশীজনসহ বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়ার পক্ষেও মত দেন সংশ্লিষ্টরা। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, বাজারে যদি তার কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে হয়, সেক্ষেত্রে আমাদের একটি দক্ষ মানব সম্পদ লাগবে, যেটি আমাদের যে প্রধান 3টি পদে দক্ষ, সৎ এবং পরিশ্রমী কিছু ব্যক্তিত্বকে আমরা আনার চেষ্টা করছি, নেতৃত্বকে শক্তিশালী করার চেষ্টা করছি। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং অর্থনৈতিক অংশীদার হিসেবে অবহিত করল আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি। তালেবান 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নয়াদিল্লি ও কাবুলের সর্বোচ্চ পর্যায়ের 2 কর্মকর্তার মধ্যে দুবাইয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে সংশ্লিষ্টতা ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা বিবেচনা করছে ভারত। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষার্থীদের বাধায় শুরু করা যায়নি পিলখানা হত্যা মামলার বিচার কাজ, এজলাসে আগুন। বিএনপির 2 সহস্রাধিক নেতাকর্মীকে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে, ক্ষমতায় থাকতে ষড়যন্ত্র হচ্ছে ফখরুল। চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লন্ডনে খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। 15 জানুয়ারি হচ্ছে না জুলাই ঘোষণাপত্র, উপদেষ্টা মাহফুজ, আগামী সপ্তাহে জানা যাবে দিনক্ষণ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।